এসএসসি। কেমন আছো সবাই? আশা করি ভালো। আজ আমরা টু ডট ডট টু এর নিয়মটি খুব ভালো করে শিখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা শিখব টু ডট ডট টু এর সঠিক উচ্চারণ। আমরা অনেকেই বলার জন্য বা বলার সময় বলে ফেলি টু ডট ডট টু। আসলে তা নয়, দুইটা টু এর উচ্চারণই হবে ছোট টু এর মতো, বলতে হবে টু ডট ডট টু। আচ্ছা, এর বাংলা অর্থ হচ্ছে এতই যে না। টু ডট ডট টু দিয়ে সিম্পল সেন্টেন্স গঠিত হয়। গঠনগতভাবে সেন্টেন্সটি পজিটিভ হলেও অর্থের দিক থেকে এটি নেগেটিভ হয়। সেন্টেন্স গঠনের সময় টু এর পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে এবং টু এর পর ভার্ব এর প্রেজেন্ট ফর্ম অথবা বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ভার্বের প্রেজেন্ট টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলে তাকে আমরা ইনফিনিটিভ, কিন্তু টু এর পর বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলে তাকে আমরা প্যাসিভ ইনফিনিটিভ বলি। আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। সাইফ ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। এর বাংলা হচ্ছে সাইফ এতই অসৎ যে সত্য কথা বলতে পারে না। সেন্টেন্সটাতে কোনো নেগেটর নেই বা নেগেটিভ ওয়ার্ড নেই, তারপরেও এটা নেগেটিভ অর্থ দিচ্ছে। এর জন্যই বলা হয়েছিল গঠনগত দিক থেকে এটা পজিটিভ হলেও অর্থের দিক থেকে এটা নেগেটিভ হয়। আচ্ছা, তারপর যেটা বলা হয়েছিল টু এর পর সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, এখানে একটা অ্যাডজেক্টিভ বসেছে এবং তারপর টু প্লাস মেইন ভার্ব বসে। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখি। দ্য কোশ্চেন ইজ টু হার্ড টু বি সলভড। কোশ্চেনটা এতই কঠিন যে সমাধান করা যায় না। এখানে কোনো নেগেটিভ নেই, তারপরেও এটা নেগেটিভ অর্থ দিচ্ছে। টু ডট ডট টু নেগেটিভ অর্থ দেয় এবং এখানে টু এর পর প্যাসিভ ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে। টু এর পর আছে বি এবং আছে V3, তার মানে প্যাসিভ ইনফিনিটিভ। আচ্ছা, আমরা এই জিনিসগুলো স্পষ্ট হলাম। তারপর দেখি আমাদের কি আছে। টু ডট ডট টু এর তিনটি স্ট্রাকচার আছে। আচ্ছা, তিনটি স্ট্রাকচারের প্রথম যে স্ট্রাকচারটা সেটা আমরা দেখি। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু, টু এর পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এবং তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, তার মানে ইনফিনিটিভ, আদার ওয়ার্ডস আছে। আচ্ছা, সেকেন্ড যে স্ট্রাকচারটা সেখানেও কিন্তু ফার্স্ট স্ট্রাকচারের সাথে মিল আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই পর্যন্ত। কিন্তু সেকেন্ড স্ট্রাকচারে টু এর পর আছে বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এটা আছে প্যাসিভ ইনফিনিটিভ। ফার্স্ট স্ট্রাকচারে ছিল শুধু ইনফিনিটিভ, কিন্তু সেকেন্ড স্ট্রাকচারে আছে প্যাসিভ ইনফিনিটিভ। কেন, সেগুলো আমরা ডেসক্রিপশনে শিখব। আমাদের আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে থার্ড স্ট্রাকচার। থার্ড স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব টু, টু এর পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। ফার্স্ট এবং সেকেন্ড স্ট্রাকচারের সাথে মিল আছে, কিন্তু এখানে কি আছে, ফরের পর সাধারণত নাউন, নাউন বসতেই পারে, এবং প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম। প্রোনাউনের কি ফর্ম বসেছে? অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, আমরা জানি প্রিপোজিশনের পর যদি প্রোনাউন থাকে তাহলে তার অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, তাই। আর এখানে যেটা আছে টু এর পর আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে ইনফিনিটিভ এবং আদার ওয়ার্ডস। তার মানে মেইন আমাদের যেটা বুঝতে হবে, ফার্স্ট স্ট্রাকচারে ছিল হচ্ছে শুধু ইনফিনিটিভ, সেকেন্ড স্ট্রাকচারে ছিল প্যাসিভ ইনফিনিটিভ এবং থার্ড স্ট্রাকচারে আমরা আবার পেলাম ইনফিনিটিভ। কেন এরকম হয় এগুলো আমরা ব্যাখ্যার থেকে এখন বুঝে নেব। প্রত্যেকটা স্ট্রাকচার আমরা এখন বোঝার চেষ্টা করব, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করব। জিনিসটা খুব সহজ, কিন্তু আমাদের অনেক কঠিন লাগে বিধায়ী
কঠিন লাগে। হ্যাঁ, এখন জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করো। ফার্স্ট স্ট্রাকচারের আলোচনা। আচ্ছা, এখানে কি লেখা আছে? আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা এর আগেও আমরা পড়েছি, তারপরেও আমি আরেকবার পড়ছি। সাবজেক্ট, হ্যাঁ, এখানে প্রথমে একটা ভার্ব আছে, এই ভার্বটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আচ্ছা, তারপর হ্যাঁ আছে টু এর পর আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে জানি, এবং ফার্স্ট স্ট্রাকচারে আমরা জানি কি থাকবে হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, এটা হলো নন ফাইনাইট ভার্ব এবং আদার ওয়ার্ডস। আচ্ছা, আমরা এবার ডেসক্রিপশনে চলে যাই। এই স্ট্রাকচার এ প্রথম ভার্বটি ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমাদের প্রথম যে ভার্ব আছে সেটা ফাইনাইট ভার্ব, কিন্তু ইনফিনিটিভ, তার মানে টু প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, এইটা হ্যাঁ নন ফাইনাইট ভার্ব, এবং দুইটি ভার্বই, তার মানে আমাদের ফাইনাইট এবং নন ফাইনাইট দুইটি ভার্বই কি হবে? এই সেন্টেন্স এর ব্যক্তিবাচক সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, তার মানে আমরা ফার্স্ট স্ট্রাকচারে যে দুইটা ভার্ব পাবো, ফাইনাইট এবং নন ফাইনাইট, দুইটি ভার্বই হ্যাঁ সেই সেন্টেন্সের সাবজেক্ট সেটা ব্যক্তিবাচক হবে এবং তার সাথে সম্পর্কযুক্ত হবে, কানেক্টেড থাকবে। আচ্ছা, তারপর কি বলা হয়েছে? মনে রাখো, নন ফাইনাইট ভার্বটি সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত হলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা, আমরা দেখে নেই, আমরা বোঝার চেষ্টা করি। এখানে এক্সাম্পল আছে, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। লোকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, অথবা লোকটি এতই দুর্বল যে হাঁটতে পারে না। আচ্ছা, এখানে ইজ, এই যে এটা, হ্যাঁ এটা ফাইনাইট ভার্ব, এবং টু ওয়াক এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা টু ইনফিনিটিভ এবং নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, হ্যাঁ লোকটি এতই দুর্বল যে, এখানে ইজ হ্যাঁ দামেনের সাথে সম্পর্কযুক্ত, এবং হাঁটতে পারে না, না হাঁটতে পারার যে ব্যাপারটা সেটাও কিন্তু পুরোপুরি কার সাথে রিলেটেড? দামেনের সাথে। এই যে টু ওয়াক, এটা দামেন সেটা করতে পারে না, এর জন্য কিন্তু ব্যবহৃত হয়েছে, করতে পারে না। আচ্ছা, দ্বিতীয় যে উদাহরণটা আছে, দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক হার্ড। আচ্ছা, লোকটি এতই বৃদ্ধ যে, এখানে ইজ ফাইনাইট ভার্ব, এটাকে ইচ্ছা করলে টেন্স অনুসারে পরিবর্তন করা যায়। আগেরটাকে আমরা ওয়াজ বলতে পারতাম, হি ইজ, এখানেও আমরা ওয়াজ বলতে পারি, তার মানে এটা ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে টু ওয়ার্ক। আচ্ছা, এখানে যেটা বুঝতে হবে, এই যে ইজ এটাও হি এর সাথে সম্পর্কযুক্ত, এবং টু ওয়ার্ক এটাও কিন্তু হি এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে হ্যাঁ আমরা যেটা জানি বা শিখলাম, নন ফাইনাইট ভার্ব যদি সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত হয়, অথবা নন ফাইনাইট ভার্বের কাজটি যদি সাবজেক্ট নিজেই পারফর্ম করে, তখন কি হবে? টু ইনফিনিটিভ হবে বা ইনফিনিটিভ হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে অর্থ কেমন দাঁড়াবে? হি ইজ টু ওল্ড টু ওয়ার্ক হার্ড, এবং তার অর্থ হবে সে এতই বৃদ্ধ যে সে কঠিন কাজ বা কঠোরভাবে কাজ করতে পারে না। আচ্ছা, থার্ড যে উদাহরণ সেটা দেখি। থার্ড উদাহরণ হচ্ছে, দ্য স্টুডেন্ট ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট। এখানে ইজ শব্দটা সাবজেক্টের সাথে রিলেটেড, এবং টু আন্ডারস্ট্যান্ড এটাও কিন্তু সাবজেক্টের সাথে রিলেটেড, কারণ সেই স্টুডেন্টটাই এই ইটকে আন্ডারস্ট্যান্ড করতে পারে না। তার মানে হ্যাঁ আমাদের নন ফাইনাইট ভার্ব সম্পূর্ণ আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড, বা সাবজেক্টই হ্যাঁ নন ফাইনাইট ভার্বের কাজটি করতে পারে না এরকম বোঝাচ্ছে, এর জন্য এটা টু ইনফিনিটিভ বা ইনফিনিটিভ হয়েছে। আচ্ছা, আমি বারবার টু ইনফিনিটিভ বলছি, আসলে ইনফিনিটিভ। যাই হোক, আচ্ছা আমরা ফার্স্ট স্ট্রাকচার বুঝে ফেললাম। ফার্স্ট স্ট্রাকচারে যেটা ছিল সেটা হচ্ছে হ্যাঁ ফাইনাইট এবং নন ফাইনাইট দুইটা ভার্বই আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড থাকবে, এবং তখন নন ফাইনাইট ভার্বটা টু ইনফিনিটিভ হবে। আচ্ছা, এখানে আরও লেখা আছে, টু ওয়াক, টু ওয়ার্ক, টু টেক, টু আন্ডারস্ট্যান্ড, টু টেক, টু স্পিক। নন ফাইনাইট ভার্বগুলো নিজ নিজ সেন্টেন্স এর সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত। এখানে যতগুলো নন ফাইনাইট ভার্ব আছে, প্রত্যেকটি নন ফাইনাইট ভার্ব নিজ নিজ সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত, এরকম বোঝানো হয়েছে, ফলে সেটা ইনফিনিটিভ হয়েছে। আচ্ছা, আমরা ফার্স্ট স্ট্রাকচার বুঝে ফেললাম। এবার আমরা চলে যাব সেকেন্ড স্ট্রাকচারে। সেকেন্ড স্ট্রাকচারের যে আলোচনা সেটাতে চলে এসেছি। এখানে যেটা আছে সাবজেক্ট ভার্ব, এই যে আমাদের হচ্ছে এটা কি ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব।
আচ্ছা, কিন্তু নন ফাইনাইট ভার্ব এখানে অন্য কালার করা আছে এবং এখানে দ্বিতীয় স্ট্রাকচারে নন ফাইনাইট ভার্ব কোনোভাবেই আমাদের সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত নয়, ফলে এখানে টু ইনফিনিটিভ না হয়ে প্যাসিভ ইনফিনিটিভ হবে। আচ্ছা, আমরা ব্যাখ্যা পড়ে নেই, বর্ণনা পড়ে নেই। এই স্ট্রাকচার এ সাবজেক্ট ব্যক্তিবাচক বা বস্তুবাচক উভয়ই হতে পারে। ফাইনাইট ভার্ভ এর সাথে সাবজেক্ট সম্পর্কযুক্ত হলেও বা সম্পর্ক কানেক্টেড থাকলেও নন ফাইনাইট ভার্ভটির সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক নেই বা নন ফাইনাইট ভার্ভটি সম্পর্কযুক্ত নয় সাবজেক্টের সাথে, ফলে নন ফাইনাইট ভার্ভটি অবশ্যই হবে হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস বি প্লাস ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দ্য বক্স ইজ টু হ্যাভি টু বি ক্যারিড। বক্সটি এতই ভারী যে তা বহন করা যায় না। এখানে বহন করার যে ব্যাপারটা সেটা যদি সাবজেক্ট নিজেই করতো তাহলে হতো টু ক্যারি, কিন্তু বহন করার কাজ বক্স নিজেকে নিজে বহন করবে না, বরং যে বহন করবে সে কিন্তু সেন্টেন্সে অনুপস্থিত। তার মানে এখানে ফাইনাইট ভার্ভের সাথে আমাদের সাবজেক্টের সম্পর্ক থাকলেও নন ফাইনাইট ভার্ভের সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক নেই, সে সেই কাজ করতে পারে না। যেমন প্রথমে আমরা এখানে যেটা দেখেছি, যেমন টু ওয়াক, ওয়াক করার কাজ কে করছে বা করতে পারে না কে? দ্য ম্যান, সাবজেক্ট, তার মানে সম্পর্কযুক্ত। কিন্তু এখানে বহন করার কাজ কোনোভাবেই কিন্তু আমাদের সাবজেক্ট করতে পারবে না, বক্স কোনোভাবেই বহন করার কাজ করবে না। তার মানে এখানে আমাদের কি করতে হবে? প্যাসিভ ইনফিনিটিভ করতে হবে। দ্য বক্স ইজ টু হেভি টু বি ক্যারিড। তার মানে এটা আমাদের কি করতে হলো? প্যাসিভ করতে হলো, প্যাসিভ ইনফিনিটিভ করতে হলো। আমার মনে হয় এটা আমরা বুঝেছি। তারপর ব্যক্তিবাচক সাবজেক্টও থাকতে পারে। দ্য টিচার স্পোক টু কুইকলি টু বি কম্প্রিহেন্ডেড। টিচার এত দ্রুত বলতেছিল যেটা বোঝা যাচ্ছিল না বা হৃদয়ঙ্গম করা যাচ্ছিল না। এইখানে হৃদয়ঙ্গম করার যে ব্যাপার বা বুঝার যে ব্যাপার, টু বি কম্প্রিহেন্ডেড, এটা কি টিচার নিজেকে কম্প্রিহেন্ড করছিল? না, স্টুডেন্টরা তাকে কম্প্রিহেন্ড করতে পারছিল না, কারণ সে অনেক দ্রুত কথা বলছিল। আচ্ছা, তাহলে এই যে ফাইনাইট ভার্ভ সেটা সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত হলেও নন ফাইনাইট ভার্ভটি কিন্তু সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত নয়। সাবজেক্ট এই কাজটি করে না, বরং যে করে সে অনুপস্থিত। তার মানে এখানে আমাদের কি করতে হলো? প্যাসিভ ইনফিনিটিভ, তার মানে টু, তারপর বি এবং ভার্ভের V3। আমার মনে হয় আমরা এটাও বুঝে ফেলেছি। তারপর আরেকটা উদাহরণই পড়ব। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু বি মেমোরাইজড। আচ্ছা, মেমোরাইজেশনের যে ব্যাপারটা, এটা কোনোভাবেই কি পোয়েম নিজেকে করতে পারে? না, করতে পারে না। আচ্ছা, তার মানে ফাইনাইট ভার্ভ পোয়েমের সাথে সম্পর্কযুক্ত হলেও নন ফাইনাইট ভার্ভ সাবজেক্টের সাথে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়, ফলে এটাকে আমরা কি করে দিয়েছি? প্যাসিভ করে দিয়েছি, প্যাসিভ ইনফিনিটিভ করেছি। এখানে কিন্তু যে মেমোরাইজ করবে আমি, তুমি অথবা স্টুডেন্টরা, তারা কিন্তু নেই। তার জন্য দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু বি মেমোরাইজড। কবিতাটি এতই কঠিন যে সেটা মুখস্থ করা যায় না। ঠিক আছে, আমাদের দ্বিতীয় স্ট্রাকচারও পড়া হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় স্ট্রাকচারের এখানে আরও কিছু লেখা আছে। উপরের উদাহরণগুলোর নন ফাইনাইট ভার্ভের কাজ যে বা যারা সম্পাদন করবে তিনি বা তারা সেন্টেন্সগুলোতে অনুপস্থিত। সাবজেক্টগুলো নন ফাইনাইট ভার্ভগুলোর কাজ সম্পাদন করে না, ফলে সেন্টেন্সগুলোতে প্যাসিভ ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। আমরা এটা বুঝতেই পেরেছি। এবার আমরা সোয়াপ করব থার্ড স্ট্রাকচারে। আচ্ছা, এই হলো আমাদের তৃতীয় স্ট্রাকচারের আলোচনা। আমরা স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারটা প্রথমে আছে ফাইনাইট ভার্ব, যেটা সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত। তারপর টু এর পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে। এখানে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের কাজ যে করবে সেটা ফরের পর সেই নাউনটা অথবা সেই প্রোনাউনটা থাকবে। আচ্ছা, এবং প্রোনাউন থাকলে তার প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসবে। আর যেহেতু নন ফাইনাইট ভার্বের কাজ যে করবে সে বাক্যে উপস্থিত, তখন আমাদের সেটা ইনফিনিটিভ করতে হবে, প্যাসিভ ইনফিনিটিভ নয়। আচ্ছা, এবার আমরা পড়ি, দেখি বোঝা যায় কি না। দ্বিতীয় স্ট্রাকচার এর মতো এখানেও সাবজেক্ট ব্যক্তি বা বস্তু উভয়ই হতে পারে। আচ্ছা, ফাইনাইট ভার্ব এর সাথে সাবজেক্ট এর
কানেকশন থাকলেও নন ফাইনাইট ভার্বের সাথে সাবজেক্টের কোনো কানেকশন নাই, কিন্তু নন ফাইনাইট ভার্বের কাজ যে বা যারা সম্পাদন করবে তিনি বা তারা সেন্টেন্সগুলোতে ফর এর পর উপস্থিত থাকায় নন ফাইনাইট ভার্বটি প্যাসিভ ইনফিনিটিভ না হয়ে ইনফিনিটিভ হয়। আচ্ছা, আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে দ্য বক্স ইজ টু হেভি ফর মি টু ক্যারি। আচ্ছা, এখানে ফাইনাইট ভার্ব সে সাবজেক্টের সাথে রিলেটেড, নন ফাইনাইট ভার্ব টু ক্যারি এটা হ্যাঁ বক্সের সাথে রিলেটেড নয়, তাহলে আমাদের টু বি ক্যারিড লেখা উচিত ছিল, তাই না? আমরা দ্বিতীয় স্ট্রাকচার তো তাই শিখলাম, কিন্তু টু ক্যারি করার যে ব্যাপারটা, হ্যাঁ বাংলাটা আমি বলি, বক্সটি এতই ভারী, আমার জন্য এতই ভারী যে আমি বহন করতে পারি না। আচ্ছা, কে বহন করতে পারে না? আমি। সে কিন্তু বাক্যে উপস্থিত। দ্বিতীয় স্ট্রাকচারে যে কাজ করবে সে অনুপস্থিত থাকায় নন ফাইনাইট ভার্বের কাজ যে করবে সে অনুপস্থিত ছিল, এর জন্য সেটা হয়েছিল প্যাসিভ। কিন্তু এই তৃতীয় স্ট্রাকচারে নন ফাইনাইট ভার্বের কাজ প্রথম যে সাবজেক্ট সে তো করবেই না, কিন্তু যে করবে সে ফরের পর প্রেজেন্ট আছে, এর জন্য এটা হয়েছে টু ইনফিনিটিভ। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমি আরেকবার বলছি, টু ক্যারি এটা প্যাসিভ হওয়ার কথা যেহেতু সাবজেক্টের সাথে রিলেটেড না, কিন্তু কার জন্য, হ্যাঁ যে ক্যারি করবে সে সেন্টেন্সে উপস্থিত থাকায় এটা কিন্তু কি হয়ে গেল, ইনফিনিটিভ হলো, প্যাসিভ ইনফিনিটিভ নয়। আচ্ছা, এবং আমরা এটার বাংলাও শিখে ফেললাম। তারপরে আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাব। দ্য টিচার স্পোক টু কুইকলি ফর দ্য স্টুডেন্টস টু কম্প্রিহেন্ড। আচ্ছা, এখানে এর আগেও আমরা দেখেছি, ওইখানে ছিল দ্বিতীয় স্ট্রাকচার ছিল টু বি কম্প্রিহেন্ডেড, কিন্তু এখানে আছে টু কম্প্রিহেন্ড। কেন, কার জন্য? আচ্ছা, এটার বাংলা কেমন হবে? টিচার এত দ্রুত কথা বলছিল যে স্টুডেন্টরা তার কথা বুঝতে পারছিল না। আচ্ছা, তাহলে তার কথাগুলো বুঝতে পারছিল না, কে বুঝতে পারছিল না? স্টুডেন্ট। এই বাক্যে ফরের পর আছে, তার মানে এটা কি হয়ে গেল, নন ফাইনাইট ভার্ব, যেহেতু সাবজেক্টের সাথে রিলেটেড না হওয়ার কথা ছিল প্যাসিভ ইনফিনিটিভ, কিন্তু কার জন্য বা কে এই কাজটা করবে, কে বুঝতে পারছে না, সে যেহেতু উপস্থিত আছে, তার জন্য আমরা এটা কি করে দিলাম, এটা টু ইনফিনিটিভ বানিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে কেমন হলো, দ্য টিচার স্পোক টু কুইকলি ফর দ্য স্টুডেন্ট টু কম্প্রিহেন্ড। আচ্ছা, আমরা তারপরের উদাহরণটা চলে যাই। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর আস টু মেমোরাইজ। এখানে যদি ফর আস না থাকতো তাহলে কিন্তু হতো টু বি মেমোরাইজড। এখানে যদি ফর দ্য স্টুডেন্টস না থাকতো তাহলে কি হতো, টু বি কম্প্রিহেন্ডেড। এখানে যদি ফর মি না থাকতো তাহলে কি হতো, টু বি ক্যারিড। আচ্ছা, যেহেতু নন ফাইনাইট ভার্ব সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত নয়, দ্বিতীয় স্ট্রাকচারের মতোই কিন্তু এখানেও সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত নয়, কিন্তু যে ক্যারি করবে বা ক্যারি করতে পারবে না, সে উপস্থিত। কে বুঝলো না? স্টুডেন্টস, সে উপস্থিত। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর আস টু মেমোরাইজ। কবিতাটি এতই কঠিন, আমাদের জন্য এতই কঠিন যে আমরা এটা মুখস্থ করতে পারি না। আচ্ছা, এখানে কে পারে না? মেমোরাইজ করার কাজটা কে করতে পারে না? আস, আমরা, ফর আস, এবং প্রত্যেকটা প্রিপোজিশনের পর কিন্তু আমাদের অবজেক্টিভ ফর্ম বসেছে। আচ্ছা, যেহেতু যে মেমোরাইজ করতে পারে না সে সেন্টেন্সে উপস্থিত, তার জন্য নন ফাইনাইট ভার্বটা আমাদের কি করতে হলো, ইনফিনিটিভ করতে হলো। আর যদি এই ফর আস এটা না থাকতো তাহলে আমাদের লিখতে হতো টু বি মেমোরাইজড। আমার মনে হয় আমরা তৃতীয় নাম্বার স্ট্রাকচারও বুঝে ফেলেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, টু ডট ডট টু এর টু হচ্ছে অ্যাডভার্ব আর টু হচ্ছে কনজাংশন। তাহলে টু হচ্ছে অ্যাডভার্ব এবং টু হচ্ছে কনজাংশন। আর এটা অ্যাডভার্ব বোঝাই যাচ্ছে, কারণ এটা হয় বসে অ্যাডজেক্টিভের পূর্বে, তা না হয় টু এর পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে যেহেতু টু বসে সেটা অ্যাডভার্ব। আচ্ছা, আর দ্বিতীয় যে টু সেটা হচ্ছে কনজাংশন। এটা মনে রাখলে খুব ভালো। আচ্ছা, যাই হোক, এটা একটা ফাংশন ছিল। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে, আমরা সাধারণত টু ডট ডট টুকে নেগেটিভ ধরি। আমরা কি ধরি? সবসময় নেগেটিভ ধরি, যা সর্বক্ষেত্রে সঠিক নয়। যেমন, হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। এ বাক্যের বাংলা কেমন? সে এতই অসৎ যে
সত্য কথা বলতে পারে না। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, ডিসঅনেস্ট শব্দটা কিন্তু নেগেটিভ। তার মানে সেন্টেন্সটাও নেগেটিভ। মনে রাখতে হবে টু এর পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সেটা নেগেটিভ হলে সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ হবে। তার মানে সে এতই অসৎ যে সত্য কথা বলতে পারে না। তারপরের সেন্টেন্সটা টু এর পর শব্দটা কিন্তু পজিটিভ। তার মানে সেন্টেন্সটা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, আবার নেগেটিভও হতে পারে। আচ্ছা, আমি দেখাচ্ছি। হি ইজ টু অনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। সে এতই সৎ যে সত্য কথা বলতে পারে। কিন্তু এখানেই আমি টু স্পিক দ্য ট্রুথের জায়গায় যদি লিখে দিই টু টেল এ লাই, হি ইজ টু অনেস্ট, এখানে কিন্তু অনেস্ট পজিটিভ, তার মানে সেন্টেন্স পজিটিভ হওয়ার কথা, কিন্তু পরে কি আছে টু টেল এ লাই, সে এতই সৎ যে মিথ্যা বলতে পারে না। এখানে কিন্তু এরকম বলা যাবে না সে এতই সৎ যে মিথ্যা কথা বলতে পারে, তাহা কিন্তু হবে না। কি বলতে হবে? হি ইজ টু অনেস্ট টু টেল এ লাই, তার মানে মিথ্যা কথা বলতে পারে না। আচ্ছা, আমরা তাহলে কি বুঝলাম? আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে টু এর পর যদি নেগেটিভ অ্যাডজেক্টিভ বা নেগেটিভ অ্যাডভার্ব থাকে তাহলে সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ হবে। কিন্তু টু এর পর যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, টু ইনফিনিটিভের উপর ডিপেন্ড করে সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যেমন এখানে পজিটিভ ছিল, টু ইনফিনিটিভের উপর ডিপেন্ড করে সেন্টেন্সটা পজিটিভ হলো। এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ ছিল কিন্তু টু ইনফিনিটিভ নেগেটিভ বিধায় এটাও নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, যেমন আমরা এখানে এটা বাংলাটা লিখে রেখেছি, অর্থাৎ টু এর পর নেগেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হলে সেন্টেন্সটি নেগেটিভ হয়। অন্যদিকে টু এর পর পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হলে ইনফিনিটিভ ফ্রেজের উপর নির্ভর করে সেন্টেন্সটি পজিটিভ বা নেগেটিভ উভয়ই হতে পারে। এই ছিল তোমাদের জন্য আজকের আয়োজন। আশা করি জিনিসগুলো বোঝা গেল।